পাহাড়ে ঘেরা একটা সুন্দর জায়গা। তার মাঝখানে একটা সুন্দর ঝর্ণা এবং সেখানে লুকিয়ে আছে একটা বিশাল শান্তির জায়গা। যেখানে গেলে তোমরা তোমাদের জীবনের সমস্ত স্ট্রেস, সমস্ত দুঃখ এক তুড়িতে উড়িয়ে দিতে পারো। আচ্ছা, এরকম জায়গা কি সত্যি আছে? নাকি এটা শুধুই মানুষের একটা কল্পনা? এই জায়গার নাম ঘুমঘাট। কিন্তু এই জায়গা আছে কি নেই তা জানতে হলে তোমাদের কিন্তু পড়ে ফেলতে হবে সায়ক আমানের লেখা এই উপন্যাস, যার নাম ঘুমঘাট। কথায় বলে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, কিন্তু আমার মনে হয় এই কথাটা এই উপন্যাসের ক্ষেত্রে একেবারেই বৈপরীত্য। কারণ আমি রাত্রি 2টোর সময় এই উপন্যাসটা পড়া শুরু করেছি। উপন্যাসের অসম্ভব সুন্দর প্রচ্ছদ এবং তার ভিতরে কিছু বিউটিফুল ইলাস্ট্রেশনস দেখে আমাদের এই উপন্যাসে প্রোটাগনিস্ট অর্থাৎ উপন্যাসটি প্রাণকেন্দ্র দুজন মানুষ। বোধিসত্ত্ব, যে কিনা তার জীবনের সমস্ত কিছু আজকে হারিয়ে একেবারে নিঃস্ব, যার মা বাবা অনেক বছর আগেই মারা গেছেন এবং তার জীবনে একমাত্র সম্বল তার ছোট ভাই, যে কিনা লাং ক্যান্সারে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এবং অবশেষে সে তার নিজের অতি পছন্দের প্রিয় হ্যারিয়ার গাড়ি বেচতে একটি কারখানার সামনে দাঁড়িয়ে দিকে ঝিলমিল, যে কিনা বাই প্রফেশন একজন ডক্টর, কিন্তু নিউ টাউন মতো জায়গায় তার সঙ্গে ঘটে গেছে এক বিভৎস এবং মর্মান্তিক গ্যাংরেপ। এবং বর্তমানে সে একটি নির্মম মিডিয়ার সামনে কি হয়েছিল তোমার সাথে ঠিক এই দিন, এই সমস্ত বিচ্ছিরি এবং মর্মান্তিক প্রশ্নের মুখোমুখি। যখন এই বোধিসত্ত্ব এবং ঝিলমিল এই দুজন মানুষ যখন কাছাকাছি আসবে এবং যখন এই দুজন মানুষ নিজের সমস্ত বিপদ ভুলে এগিয়ে যাবে এক অজানা অথচ রহস্যের সন্ধানে, তখনই কিন্তু ঘটবে ম্যাজিক। আর সেই ম্যাজিকই কিন্তু তৈরি করেছেন সায়ক আমান তার এই ঘুমঘাট উপন্যাসের প্রতিটি পাতায়। এই উপন্যাসটি পত্রভারতী থেকে প্রকাশিত এবং এটি মোট ৩০২ পাতার উপন্যাস। সায়ক আমানের লেখা আমি আগেও বহুবার পড়েছি এবং প্রতিবারই যখন আমি লেখা পড়ছি, আমি তার লেখার ম্যাচুরিটি এবং তার লেখার জাদুতে যেন এক প্রকার আহ, পাগল হয়ে যাওয়ার মতো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। বিকজ সায়ক আমান তার সহজ সরল ভাষা প্রয়োগ করে যে উপন্যাসগুলি লেখেন, সেটা মনে হয় একমাত্র লেখকের দ্বারাই পসিবল। কোনো উপন্যাসেরই আমি কখনো ভূমিকা পড়ি না, কিন্তু একমাত্র এই ঘুমঘাট উপন্যাসটি এমন, যেটা ভূমিকা থেকে শুরু করে শেষের ৩০২ নম্বর পাতা অবধি লেখক কিন্তু তার পাঠককে এক নাগাড়ে আটকে রাখতে সম্ভব হয়েছে। কোনো বড় উপন্যাসের ভূমিকা আপনাকে অ্যাট্রাক্ট করবে, তখনই বুঝে যেতে হবে যে এই উপন্যাসটি কিন্তু একটা মাস্টারপিস হতে চলেছে। এবার আসি উপন্যাসে। তো কথা মতোই বোধিসত্ত্ব এবং ঝিলমিল কিন্তু তাদের জীবনের শেষ সম্বল সমস্ত কিছু হারিয়ে অবশেষে কিন্তু খুঁজতে বেরোয় এই ঘুমঘাটকে। কিন্তু খুঁজতে গিয়ে যতই তারা ঘুমঘাটের দিকে এগোচ্ছে, ততই কিন্তু লেখক আমাদের সামনে ফেলছে কিছু অদ্ভুত ম্যাজিক্যাল কার্ডস, যেই কার্ডস গুলো আস্তে আস্তে বোধিসত্ত্ব এবং ঝিলমিলের পাস্ট লাইফের অনেকগুলো চ্যাপ্টার কিন্তু পাঠকের সামনে এক্সপ্লোর করছে, যেগুলো হয়তো তারাও নিজেরা জানে না। এবং যতই উপন্যাস এগোতে থাকে, ততই কিন্তু সেই সমস্ত রহস্য আমাদের সামনে প্রকাশ হতে থাকে। উপন্যাসই পড়তে পড়তে কখনো কখনো এরকম মনে হয় যে হয়তো উপন্যাসই কোনো রোমান্টিক থ্রিলার, কখনো মনে হয় যে হয়তো এই উপন্যাসই কোনো হিস্টোরিক্যাল থ্রিলার, আবার কখনো মনে হয়েছে যে না, এটা বোধহয় একেবারেই সাইকোলজিক্যাল থ্রিলার। আচ্ছা, একটা উপন্যাস পড়তে গিয়ে যখন পাঠকদের মনে বিভিন্ন ধরনের চিন্তার একটা মিশ্রণ তৈরি হয়, তখনই বুঝতে হবে যে লেখক কিন্তু তার জাদুকাঠিটি ভালোই ছুঁয়েছেন। কিন্তু কিন্তু এখানে থেকেই যাচ্ছে। যত আস্তে আস্তে উপন্যাস এগোতে থাকে, ততই আমাদের সামনে কিন্তু সেই রহস্যগুলো একটার পর একটা উন্মোচন হতে শুরু হয়। কিন্তু যখনই আমরা ৩০২ নম্বর পাতায় আসি, তখনই কিন্তু অনেকগুলো রহস্যের প্রশ্ন কিন্তু খুঁজে পাওয়া যায় না। সেগুলো যেন একেবারে ম্যাজিকের মতো কোথাও একটা উবে যায়। সাধারণত আমার যেটা হয়, আমি যখনই কোনো উপন্যাস পড়ি, আমার সেই উপন্যাস পড়তে পড়তে অনেকগুলো প্রশ্ন আসে এবং উপন্যাসের শেষতম পাতায় গিয়ে আমি যদি সে সমস্ত প্রশ্নের উত্তর না পাই, তাহলে যেন আমার এটা মনে হয় যে শেষ হয়েও হইল না শেষ। এই ঘুমঘাট কিন্তু আমার ক্ষেত্রে ঠিক সেরকমই একটা এক্সপেরিয়েন্স বলা যেতে পারে। বোধিসত্ত্ব এবং ঝিলমিল অবশেষে তাদের সেই প্রিয় জায়গা ঘুমঘাট খুঁজে পেল কিনা, নাকি আদৌ সেটা নিছক একটা মরীচিকার পেছনে দৌড় ছিল, সেটা আমি তোমাদের বলবো না। সেটা কিন্তু তোমাদেরকে এই উপন্যাসটা পড়েই বুঝতে হবে। কিন্তু আমি কিন্তু এই উপন্যাসে রহস্যের শেষ উন্মোচনটা বোধহয় করতে পারলাম না। আমাদের লেখক সায়ক আমান কিন্তু তার লেখায় যথেষ্ট ম্যাচুরিটি দেখিয়েছেন এবং আমার মনে হয় উনি লিখতে গিয়ে এমন কিছু ম্যাজিক অ্যাপ্লাই করেছেন, যার জন্য কিন্তু লেখাটাকে উনি অধরাই রেখেছেন এবং সেটা রেখেছেন শুধুমাত্র পাঠকদের কাছে। উনি পাঠকদের কাছেই রাখতে চেয়েছেন যে তারা এই ঘুমঘাট উপন্যাসটিকে ঠিক কিভাবে নেবেন।
এবার আসি রেটিং এর কথায়। আমি এই উপন্যাসটিকে রেটিং দেব 3.5 আউট অফ 5। নম্বর কেটেছি শুধুমাত্র আমার কিছু প্রশ্নের আমি উত্তর পাইনি বলে। তাছাড়া কিন্তু এই উপন্যাসটির মধ্যে সমস্ত রকম এলিমেন্টস রয়েছে যা কিনা এই উপন্যাসটিকে একটা ব্রিলিয়ান্ট মাস্টারপিস করতে পারে। এবার চলে আসি তোমাদের প্রশ্নের উত্তরে। তোমরা এই বইটা পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে। দেখো, সবসময় সমস্ত উপন্যাস পড়লেই যে সমস্ত কিছুর উত্তর তোমরা পাবে সেমনটা কিন্তু নয়। আচ্ছা, তোমাদের মনে পড়ে কখনো ছোটবেলায় বা কোনো পাড়ার ফাংশনে আমরা ম্যাজিক দেখতে যেতাম? সেখানে ম্যাজিক দেখতে গিয়ে কিন্তু অনেকগুলো ম্যাজিক দেখে কিন্তু আমরা ওখানে অবাক হয়ে যেতাম। কিন্তু সেটার কিন্তু আসল উত্তরটা বা তার আসল রহস্যটা কিন্তু আমরা খুঁজে পেতাম না। পরে হয়তো আমাদের মা-বাবারা কিংবা হয়তো ম্যাজিকের কোনো বই থেকে আমরা সেই ট্রিক্স গুলো খুঁজে পেতাম। ধরে নাও, শায়খ আমানের ঘুমঘাট হচ্ছে এমনই একটা ম্যাজিক, যেটা কিনা লেখক তৈরি করেছেন শুধুমাত্র পাঠককে কিছু ম্যাজিক দেখানোর জন্য। এবং অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত সুন্দর শৈলীতে কিন্তু তিনি তার এই উপন্যাসটিকে একটা মাস্টারপিস বানিয়েছেন। তো অবশ্যই তোমরা কিন্তু এই উপন্যাসটা পড়ো। নয়তো তোমরা একটা বিশাল বড় ম্যাজিক থেকে বিরত থেকে যাবে। এমন অনেক উপন্যাসই হয় যেটা পড়ে হয়তো আমরা ভাবি যে এটা বোধহয় একটা স্যাটিসফ্যাক্টরি দিচ্ছিল। কিন্তু সমস্ত উপন্যাসই যে তোমাকে একটা 100% লেভেলে স্যাটিসফ্যাকশন দেবে সেটা কিন্তু হয় না। বলে না, কখনো কখনো অধরা জিনিসও কিন্তু আমাদের মনকে এমন কিছু শান্তি দিয়ে যায় যা একটা পারফেক্ট জিনিসও দিতে পারে না। শায়ক আমানের ঘুমঘাট কিন্তু সেই একটা অধরাই মাস্টারপিস। কারণ এই উপন্যাসের মধ্যে সেই সব কিছু রয়েছে যা তোমাকে হঠাৎ করে একটা স্ট্রেস বা হঠাৎ করে একটা দুঃখ থেকে কিন্তু এক নিমেষে তোমার মুখে হাসি ফুটিয়ে উঠতে পারে। আমি কিন্তু এই উপন্যাসটি ১.৫ দিনে পড়ে শেষ করেছি। এবার তোমাদের পালা। তোমরা কিন্তু এই উপন্যাসটা অবশ্যই পড়ো এবং পড়ে আমাকে জানিও তোমাদের কিরকম লাগলো। আর হ্যাঁ, যেই সমস্ত প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইনি, তোমরা যদি সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাও বা উপন্যাসটিকে আমার থেকে ভালো কিছু আরো ভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু আমাকে মেনশন করো। কারণ আমি কিন্তু জানতে চাই তোমাদের কিরকম লেগেছে। চলো, আজকের জন্য আমার রিভিউ এখানেই শেষ। আজকের জন্য টাটা।